আমরা হচ্ছে টর্কের কিছু এক্সপ্রেশন দেখছিলাম, এখন হচ্ছে ফুল লোড টর্ক আর ম্যাক্সিমাম টর্কের একটা রিলেশনশিপ আছে, সেটা একটু দেখি। আহ, এটা হচ্ছে এইটা, ফুল লোড টর্ক টিএফ ডিভাইডেড বাই টি ম্যাক্স। এটা আমি এই পাশে লিখে দেওয়া, ডেরিভেশন গুলো তো নেসেসারি না। টিএফ বাই টি ম্যাক্স ইকুয়াল টু 2a sf ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস sf স্কয়ার। আচ্ছা, এসএফ টা কি? এসএফ টা হচ্ছে আমাদের ফুল লোড টর্ক যখন থাকে, ফুল লোডে যে টর্ক সেটার করেসপন্ডিং স্লিপ। ঠিক আছে, স্লিপটা তো মনে হয়, আশা করি মনে আছে। স্লিপ হচ্ছে ns মাইনাস এন বাই এনএস। এটা হচ্ছে আমাদের রোটরের স্পিড, স্টেটরের স্পিডের কত পার্সেন্টেজ, সেটা হচ্ছে স্লিপ দিয়ে বোঝায় আর কি। তো ফুল লোড টর্ক আর ম্যাক্সিমাম টর্কের মধ্যে এটা হচ্ছে একটা রিলেশন। এটা একটু সিম্পল করে লেখা যায়, সেটা হচ্ছে অপারেটিং টর্ক এট এনি স্লিপ divided by maximum torque equal to 2as divided by a square plus s square। এইটা। আচ্ছা, এখানে হচ্ছে স্লিপ তো বুঝলাম, এখানে আরেকটা টার্ম আছে হচ্ছে এ। ঠিক আছে, এ হচ্ছে, এটা বইয়ের ওখানে লেখা আছে বাট আমি তারপরে লিখি, লিখলে আপনাদের ফলো করতে সুবিধা হবে। এটা হচ্ছে r2 ডিভাইডেড বাই x2। এটা হচ্ছে রোটর রেজিস্ট্যান্স। আর x2 টা হচ্ছে, x2 টা তো হচ্ছে আমরা গত ক্লাসে দেখাইছিলাম যে স্পিডের উপর ডিপেন্ড করে আমাদের ইন্ডাকশন মোটর অথবা ইন্ডাকশন মোটরের রোটর। মোটরের মধ্যে শুধু রোটরটাই ঘুরে, সো মোটরের স্পিড যদি বলি সেটা রোটরেরই স্পিড। তো স্পিড চেঞ্জ হলে এই রিঅ্যাকট্যান্স পার্টটা, এই এক্স টাকে হচ্ছে আমরা রিঅ্যাকট্যান্স বলি, রিঅ্যাকট্যান্স পার্টটা হচ্ছে চেঞ্জ হয়। তো আমরা এখানে যে এক্স টুটা ইউজ করতেছি এটা হচ্ছে স্ট্যান্ড স্টিল অবস্থায় যে রিঅ্যাকট্যান্স, তাহলে এটা হচ্ছে স্ট্যান্ড স্টিল রিঅ্যাকট্যান্স। ঠিক আছে, তাহলে আমাদের যে কোনো স্লিপে যে টর্কটা আর ওটার ম্যাক্সিমাম টর্কের রিলেশনটা হচ্ছে এইটা, 2as ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার, এই s স্কয়ার। আচ্ছা, তারপরে হচ্ছে স্টার্টিং টর্ক আর আমাদের ম্যাক্সিমাম টর্কের রিলেশন। ঠিক আছে, তো আমরা এই একটা জিনিস একটু ক্লিয়ার হই যে আমাদের ইন্ডাকশন মোটরের টর্কটা কিরকম ভাবে চেঞ্জ হয়। ঠিক আছে, এটা নেসেসারি না, বাট এটা একটু বুঝি আমরা। সেটা হচ্ছে এদিকে একটু খেয়াল রেখেন যে স্লিপের যে অ্যাক্সিসটা, এটার এই পাশে হচ্ছে 1, তারপরে 0.8, 0.6 এভাবে করে হচ্ছে চেঞ্জ হচ্ছে। আমরা ইন্ডাকশন মোটর যখন শুরু হয় তখন স্লিপের ভ্যালু থাকে 1। আমরা যে কোনো একটা কনসিডার করি গ্রাফ, তো স্লিপটা বাড়তে বাড়তে একটা পার্টিকুলার স্লিপে গিয়ে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম টর্ক হয়। যেমন এখানে হচ্ছে 0. এটা তো 0.4, এদিকে 0.6, তাহলে এটা হচ্ছে 0.56 এরকম কিছু একটা হবে আর কি। ঠিক আছে, তাহলে একটা সার্টেন স্লিপে গিয়ে মাঝামাঝি একটা জায়গায় ওর টর্কটা হচ্ছে ম্যাক্সিমাম হয়। টর্ক ম্যাক্সিমাম মানে হচ্ছে মোটরের কয়েলের উপরে ফোর্স ম্যাক্সিমাম হবে। মানে আমাদের এই মোটর কয়েলটা তো এরকম ভাবে থাকে, যেটা আমরা ডিসি মোটরে জানতাম যে এটা দুই কর্নারে যে ফোর্সটা হয়। তো যদি টর্ক ম্যাক্সিমাম হয় এটার উপর ফোর্সটা ম্যাক্সিমাম হবে, তার মানে মোটরটা ওই পয়েন্টে স্পিডটা বাড়বে বা কমবে। ফোর্স বাড়লে অবশ্যই বাড়বে। তাহলে আমাদের এর পরের দিকে যদি যাই, যে আমরা স্লিপ এর পরেও যদি বাড়াইতে থাকি, তাহলে আমাদের মোটরের টর্কটা হচ্ছে ফল করে। তাহলে আমাদের এখানে একটা ম্যাক্সিমাম টর্ক কন্ডিশন আছে আর কি। শুরুতে হচ্ছে আমাদের টর্কটা কম, তারপরে ম্যাক্সিমামে যায়, তারপরে আবার যদি স্লিপটা কমাইতে থাকে তাহলে একদম হচ্ছে আবার টর্কটাও ফল করে। তো এই স্টার্টিং টর্ক, প্রথম দিকে যেটা স্টার্টিং টর্ক হচ্ছে মানে আমাদের স্লিপের ভ্যালু যখন 1 ওই সময়ে, আর আমাদের ম্যাক্সিমাম টর্ক কোনো ফিক্স কন্ডিশন না, এটা ডিফারেন্ট কেসে ডিফারেন্ট, ওটার মধ্যে রিলেশন আর কি। তো এটা এখানে লেখা আছে, আমি এটা একটু ক্লিয়ারলি লিখি, সেটা হচ্ছে স্টার্টিং টর্ক ডিভাইডেড বাই ম্যাক্সিমাম টর্ক ইকুয়াল টু a ডিভাইডেড বাই 1 প্লাস a স্কয়ার। ঠিক আছে, এই ফর্মুলাটা আর আগের ফর্মুলাটা কিন্তু সেম। ঠিক আছে, আগের ফর্মুলাতে ছিল 2as ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস s স্কয়ার,
এখানে স্টার্টিং টর্কের জন্য যদি আমরা স্লিপ হচ্ছে 1 ধরি, তাহলে কি হবে? তাহলে 2a ইন্টু 1 ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে এটা হয় 2a ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস 1। এটাই কিন্তু এটা। তো উপরেরটা মানে এনি স্লিপ এসটা মনে রাখলে আমাদের হবে। আমাদের শুধু খেয়াল করতে হবে যে স্টার্টিং এর সময় হচ্ছে স্লিপ এস এর ভ্যালু হচ্ছে 1, তাহলে আমরা কাজ করতে পারবো। তো এইটা রিলেটেড, এই এই ফর্মুলা রিলেটেড আমাদের ম্যাথ হচ্ছে আমাদের এই স্লাইডে নাম্বার 9। নাম্বার 9টা হচ্ছে এটা রিলেটেড। নাম্বার 9টা আমরা একটু পড়ি। তো a three phase 400/200 ভোল্ট ওয়াই ওয়াই কানেক্টেড উন্ড রোটর ইন্ডাকশন মোটর has a rotor resistance of 0.06 ohm, মানে R এর ভ্যালু হচ্ছে 0.06, আর স্ট্যান্ড স্টিল রিঅ্যাকট্যান্স তার মানে X2, এটা হচ্ছে R2। R2 X2 বলে এগুলা রোটরের সাথে রিলেটেড গুলো আমরা R2 X2 হিসেবে রিপ্রেজেন্ট করি আর কি ইন্ডাকশন মোটরে। স্টেটরের রেজিস্ট্যান্স বা রিঅ্যাকট্যান্স ওগুলা থাকলে R1 X1 দিয়ে হচ্ছে বলতাম। তাহলে এটা হচ্ছে 0.3 ohms। তারপরে বললো যে ফাইন্ড দ্য এডিশনাল রেজিস্ট্যান্স রিকোয়ার্ড ইন দ্য রোটর সার্কিট টু মেক দ্য স্টার্টিং টর্ক ইকুয়াল টু দ্য ম্যাক্সিমাম টর্ক। তাহলে ওরা বলতেছে যে আমাদের স্টার্টিং টর্ক আর আমাদের ম্যাক্সিমাম টর্ক ইকুয়াল হবে। আচ্ছা, আমরা একটু আগে স্টার্টিং টর্ক আর ম্যাক্সিমাম টর্কের একটা রিলেশনশিপ দেখছিলাম যে টি স্টার্টিং বাই টি ম্যাক্স ইকুয়াল টু 2a ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস 1। ঠিক আছে। তো ওরা যেহেতু যেহেতু স্টার্টিং টর্ক আর ম্যাক্সিমাম টর্ক সমান, তার মানে ওদের কথা মতে টিএসটি ইকুয়াল টু টি ম্যাক্স এই অঙ্কটার জন্য। তাহলে এই জিনিসটা কি হবে? দুইটা তো সমান, তাহলে এটা ইকুয়াল টু 1, 1 ইকুয়াল টু 2a ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস 1। আচ্ছা, এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2a, তাহলে a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল টু 0। এটা আপনারা মিডল টার্ম করে a এর ভ্যালু পাবেন হচ্ছে 1। ঠিক আছে, a এর ভ্যালু 1। আচ্ছা, আর আমরা যখন প্রথমে ডিফাইন করছিলাম এটা কি ছিল? এ ছিল রোটর রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই রোটরের রিঅ্যাকট্যান্স। আচ্ছা, এর ভ্যালু পাইলাম 1। এখন ওরা বলতেছে যে আমাদের এখানে একটা এডিশনাল রেজিস্ট্যান্স লাগবে। নেট প্রবলেম। আচ্ছা, আমাকে কেউ মনে করাই দিয়েন তো, আমি শেষের দিকে গিয়ে আবার ভুলে যাবো। আচ্ছা, আর এডিশনাল রেজিস্ট্যান্স তার মানে আমাদের এখানে রোটরের সাথে রোটর সার্কিটের যে ইয়ার সাথে ওটার সাথে একটা এডিশনাল রেজিস্ট্যান্স আমরা কানেক্ট করছি। মানে ধরেন এটা আমাদের রোটর, এটার সাথে একটা আলাদা একটা রেজিস্ট্যান্স কানেক্ট করছি। ঠিক আছে। তো আরে, তো এই আলাদা রেজিস্ট্যান্সটা ধরেন আমরা নাম দিলাম ছোট আর। তাহলে আমাদের এখানে রোটরের রেজিস্ট্যান্স তো আছে, ওটার সাথে একটা ছোট আর আছে। ছোট আরটার ভ্যালু কত লাগবে সেটা জিজ্ঞেস করছো। তো এটা করি আমরা। 1, রেজিস্ট্যান্স তো দেওয়া 0.06 প্লাস আর ডিভাইডেড বাই 0.3। এখান থেকে হচ্ছে আর এর ভ্যালু বের করে নিয়েন, 0.3 মাইনাস 0.06, এটা বোধহয় 0.24 ওহমস থাকে। ঠিক আছে, ক্যালকুলেশনের অ্যান্সার গুলো আপনারা একটু চেক করে নিন। তাহলে আমাদের এই 0.24 ওহমস রেজিস্ট্যান্সটা লাগবে এডিশনাল, যাতে দুটোটা ইকুয়াল হয় আর কি। ঠিক আছে, এমনিতে আর টু বাই এক্স টু করলে তো ওয়ান আসতো না, মানে এই এর মানটা হইতো না আর কি।
তো ওই জন্য আমরা রোটরে একটা এডিশনাল রেজিস্ট্যান্স কানেক্ট করছি, এটা রোটরে কানেক্ট করা যায়। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আমরা অত থিওরিটিক্যালি মুভ করছি না, রোটরে রেজিস্ট্যান্স কানেক্ট করে আমাদের ইন্ডাকশন মোটরের স্পিডও চেঞ্জ করা যায় আর কি। ঠিক আছে, অত কিছু আমরা দেখবো না। আমাদের হচ্ছে আহ 5 আর 8 তো করাইছি, 6 করাইছি সবার আগে, তারপরে 5, তারপরে 8, এরপর নাম্বার 9 করছে আর কি। আমাদের এখানে বাকি থাকতেছে নাম্বার 7। ঠিক আছে, নাম্বার 7টার জন্য আমাদের আরেকটা জিনিস দেখা লাগবে। এই যে আমি যেটা দেখালাম, ওটা হচ্ছে এইটা, 34.14। হ্যাঁ, এগুলো একটু দেখে যায়, এটার বি, তারপরে 34.14 এর C 15, এগুলো একটু নিজেরা প্র্যাকটিস করে নিয়ে। আচ্ছা, টর্ক স্পিড কার্ভটা আরেকবার আসছে, এটা একটু আমরা আরেকবার দেখি। ইন্ডাকশন মোটরটা আসলে কাজ করে কিভাবে বা অপারেট করে কিভাবে সেটা বোঝার জন্য আর কি। আচ্ছা, তো আমাদের যখন প্রথম দিকে থাকে, প্রথম দিকে একটা লকড রোটর টর্ক থাকে আর কি, মানে এখানে লকড রোটর বলতে ইনিশিয়ালি রোটর ইজ নট মুভিং। তো ওখান থেকে একটা নেগেটিভ মানে টর্কটা একটু ফল করে, তারপরে পুল আপ টর্কে গিয়ে টর্কটা বাড়া শুরু করে আর কি। ঠিক আছে, এই পার্ট থেকে আমরা আগের গ্রাফটাতে দেখছি, এরপর থেকে হচ্ছে বাড়তে বাড়তে একটা ব্রেকডাউন টর্কে চলে যায়। ব্রেকডাউন টর্কটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম টর্কের মান, টর্ক ম্যাক্সিমাম। তারপরে আবার এটা ফল করে, ফল করতে করতে একটা পয়েন্টে চলে যায়, ওই পয়েন্টে ফুল লোড টর্ক, যেটা আমরা বলি আর কি, যে আমরা লোড বাড়াইলে কমাইলে অ্যাকচুয়ালি এই রিজিয়নটাতে হচ্ছে অপারেট করে। যাক, এখানে অনেক কিছু আছে, ওটা আমরা দেখবো না। এগুলো লাগবে না, এগুলো জাস্ট বইয়ে আছে আর কি, এত কিছু দেখো। আমাদের পরের পার্টটা হচ্ছে এটা। ঠিক আছে, পাওয়ার স্টেজেস ইন অ্যান ইন্ডাকশন মোটর। তো আমাদের এটা এটা এই ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ডায়াগ্রামটা আমাদের পাওয়ার রিলেটেড কোনো ম্যাথ আসলে এই ডায়াগ্রামটা মাথায় রেখে তারপরে কাজ করতে হবে আর কি। ঠিক আছে, তো একটু দেখেন প্রথমে, এটা কি মোটর ইনপুট ইন স্টেটর, মানে আমরা যে মোটরের আমরা ইনপুট কি দিই, আমরা আরেকবার একটু বলে দিই যে মোটরের ইনপুটটা থাকে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি, আমরা যে থ্রি ফেজ সাপ্লাইয়ের সাথে কানেক্ট করে দিই। আর মোটরের আউটপুট যেটা আসে আমাদের, সেটা হয় মেকানিক্যাল এনার্জি, ওই যে মোটরটা ঘুরে। ঠিক আছে, ওটা হচ্ছে আমাদের আউটপুট। আর ইন্ডাকশন মোটরের সবচেয়ে সিম্পল এক্সাম্পল আমি একদম প্রথম যে রেকর্ডিংটা ছিল ওটাতেই আছে, আরেকবার যদি দেখেন, সেটা হচ্ছে আমাদের সিলিং ফ্যান। ঠিক আছে, সিলিং ফ্যানটা হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। তো ওখানে আমরা কি করতেছি, আমরা ওই ইলেকট্রিসিটি সাপ্লাই দিচ্ছি সুইচ অন করে, ওখান থেকে আমাদের মোটরটা ঘুরতেছে। ঠিক আছে, ওটার ঘুরতেছে, ওর হচ্ছে কাইনেটিক এনার্জি আছে। আর যেহেতু মোটরটা মানে আমাদের সিলিং ফ্যানটা তো একটা একটা হাইটে কানেক্ট করা, সিলিং ফ্যান খুব বাজে। যাক, মোটরটা একটা হাইট উপরে রাখা হয়েছে, তাহলে এটার মধ্যে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি যেটা, সেটাও থাকবে mgh, আর কাইনেটিক এনার্জি থাকবে 12 mv²। যে দুটো ঘুরতেছে, তো এই দুইটা মিলায় হচ্ছে আমাদের মেকানিক্যাল এনার্জিটা আর কি। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা একটু খেয়াল করব যে মোটরের আমাদের যে ইনপুটটা দিচ্ছি, ইনপুটটা পি ইন ও বলে, P1 ও বলে। এটা আমাদের স্টেটরে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দিই, স্টেটরে ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দিই, তারপরে কি হয়, স্টেটরে কিছু কপার এন্ড আয়রন লসেস হয়।
তাহলে ইনপুট থেকে স্টেটর লস গুলো বাদ দিলে আমরা হচ্ছে রটরের ইনপুটটা পাই। স্টেটরের ইনপুট থেকে স্টেটরের কপার আর আয়রন লস বাদ দিলে আমরা রটর ইনপুট পাই। তাহলে আমাদের এই হিসাবে পি টু যেটা, পি টু হচ্ছে পি ওয়ান মাইনাস স্টেটর লসেস। রটরের ইনপুট থেকে রটরের মধ্যে কিছু কপার লস হয়, ঠিক আছে। তাহলে ওখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড ইন দা রটর। এই মেকানিক্যাল পাওয়ারের করেসপন্ডিং যে টর্ক, এটাকে আমরা বলি হচ্ছে গ্রস টর্ক। তাহলে একটু খেয়াল করেন, এই পিএম যেটা, মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড ইন দা রটর, এটা কি, এটা হচ্ছে পি টু, সরি, রটরের ইনপুট পি টু থেকে রটরের কপার লস বাদ দিব, তাহলে এটা হচ্ছে পি টু মাইনাস পি আর সিএল, রটর কপার লস। তারপরে সেখানে কি হচ্ছে, আমাদের এই ওয়াইন্ডেজ আর ফ্রিকশন লসেস হচ্ছে, এগুলাকে আমরা আবার একসাথে বলি রোটেশনাল লসেস। মোটর ঘুরলে হচ্ছে এই লস গুলো হয়। এই রোটেশনাল লস গুলো বাদ দিলে রোটরের আউটপুটটা পাই, অথবা আমরা যে মোটর ইউজ করতেছি ওই আউটপুটটা পাই। তাহলে আউটপুট পাওয়ার পি আউট, সেটা হচ্ছে পি এম মাইনাস পাওয়ার লস ডিউ টু ফ্রিকশন এন্ড ওয়াইন্ডেজ। তো এই ডায়াগ্রামটা যদি মনে থাকে তাহলে এই লস গুলো হচ্ছে ক্যালকুলেট করতে পারবেন আর কি, ঠিক আছে। কারণ এখানে হচ্ছে চাইলে ওরা অনেক কিছু অ্যাড করে দেওয়া যায়, প্রত্যেকটা লসের ক্যালকুলেশন, তারপরে হচ্ছে লসের পরে যে ইয়াগুলো থাকে আর কি, আউটপুট গুলো থাকে, তো আপনাদের ইনপুট পাওয়ার প্রোভাইড করে দিতে পারে, আপনারা এই প্রত্যেকটা লস ক্যালকুলেট করে এই স্টেজে বাকি পাওয়ার গুলো বের করবেন। অথবা আপনাদের আউটপুট পাওয়ার বলে দিতে পারে, আউটপুট পাওয়ার বলে দিলে আমরা মেকানিক্যাল পাওয়ারটা কি হবে, আউটপুট পাওয়ার প্লাস ফ্রিকশন এন্ড ওয়েন্ডেজ। আমরা এদিক থেকে ঘুরে ডান দিক থেকে বাম দিকেও আমরা পাওয়ার ক্যালকুলেশন করতে পারি। আচ্ছা, তো এই লস গুলো কিভাবে ক্যালকুলেশন করে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এখানে আমাদের দেওয়া আছে, দেখেন, স্টেটরের আয়রন লস। আয়রন লসের ক্যালকুলেশন আমরা নর্মালি আমাদের ইলেকট্রিক্যালেই দেখাই না, সেটা আপনাদের দেখাবো না। আয়রন লসটা মেইনলি ডিপেন্ড করে সাপ্লাই এর ফ্রিকোয়েন্সির উপর আর হচ্ছে ফ্লাক্স ডেনসিটির উপর, ঠিক আছে। আয়রন লসটা হচ্ছে আমরা নর্মালি মোটর ইউজ করি বা ট্রান্সফরমার ইউজ করি, ওটার মধ্যে একটা ম্যাগনেটিক কোর থাকে। তো এই ম্যাগনেটিক কোরে যেসব লস হয় সেটা হচ্ছে আমাদের আয়রন লস। এর মধ্যে দুইটা লস আছে, একটা হচ্ছে এডি কারেন্ট লস আর একটা হচ্ছে হিস্টেরেসিস লস, ঠিক আছে। হিস্টেরেসিসটা নরমালি হচ্ছে আমাদের ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা স্যাচুরেশন হয়ে গেলে তখন সেই লসটা আমরা দেখি। আর এডি কারেন্ট লসটা হচ্ছে লেন্স ল যেটা হয়, যে আমাদের ওখানে কারেন্ট ফ্লো করা শুরু করে, একটা অপোজিট ডিরেকশনে কারেন্ট ফ্লো করে, ঠিক আছে। তাহলে এটা গেল স্টেটরের, এই যে এখানে নিচে ডায়াগ্রামে দেখেন স্টেটরের আয়রন লসের কথা। আচ্ছা, আর এটা প্র্যাকটিক্যালি কনস্ট্যান্টই, খুব একটা চেঞ্জ হয় না। তারপরে আমাদের যেটা আসলো সেটা হচ্ছে কপার লস। কপার লসের মধ্যে স্টেটরেও কিছু কপার লস আছে, সেটার হিসাব আমাদেরকে নর্মালি বলে দিতে পারে। আর একটা হচ্ছে রটরের কপার লস, এটা হচ্ছে 3I² × R। রটরের কপার লসটা কই ছিল, এই যে এটা, ঠিক আছে। এই রটরের কপার লসের ভ্যালু হচ্ছে 3I² × R2। থ্রি কেন, আমরা থ্রি ফেজ সিস্টেমের জন্য দেখাইছিলাম, তিনটা তার থাকে, এই জন্য 3 দিয়ে মাল্টিপ্লাই করা লাগে। সিঙ্গেল ফেজের জন্য I²R করলে রটর কপার লসটা চলে আসবে। তো এই ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, ডায়াগ্রামটা মাথায় রাখতে হবে, এটা দিয়ে আমরা কাজ করবো আর কি অনেক। আচ্ছা, এটা গেল কিছু জিনিস, আবার একটু ইউজ করতে হবে। এখানে দেখেন আমাদের যে মেকানিক্যাল পাওয়ারটা পাচ্ছি, মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড ইন দা রোটর, এটাকে আমরা বলতেছি পিএম। আর এটার করেসপন্ডিং টর্কটা হচ্ছে টিজি, গ্রস টর্ক বলে। এটার আরেকটা নাম ছিল, ভুলে গেছি। আচ্ছা, ওটা করার সময় দেখাবো।
এটা গ্রস টর্ক, আরেকটা আরেকটা আছে, আরেকটা হচ্ছে এটা, এটাকে গ্রস টর্কও বলে, এটাকে ইনডিউস টর্কও বলে। আর এই রটরে যে আউটপুটটা থাকে, এটার জন্য যে টর্ক প্রডিউস হয় এটাকে লোড টর্ক বলে। অথবা লোডটা যেহেতু আমাদের মোটরের শ্যাফটের সাথে কানেক্ট করা থাকে, তাহলে এটাকে আমরা শ্যাফট টর্কও বলি। ওকে, তাহলে এই দুইটা টর্ক ক্যালকুলেশন একটু দেখবো আমরা। আচ্ছা, নরমালি এটা মনে রাখেন, টর্ক নরমালি বের করি হচ্ছে পাওয়ার ডিভাইডেড বাই ওমেগা। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল ফর্মুলা। তো আমাদের প্রথমটা যেটা, আমাদের এখানে বলতেছে যে গ্রস টর্ক, গ্রস টর্কটা কার সাথে রিলেটেড? গ্রস টর্কটা রিলেটেড পিএম এর সাথে। আবার সিন্স এটা ওই যে রটরের ইনপুট থেকে আসছে, রটর ইনপুট পি টু, তাহলে পি2 সাথে গ্রস টর্কটা রিলেটেড। তো গ্রস টর্কের দুটো ফর্মুলা, যেটা হচ্ছে টিজি ইকুয়াল টু পি2 ডিভাইডেড বাই ওমেগা এস। পি2 যদি নিই তাহলে আমাদের সিনক্রোনাস স্পিড অথবা স্টেটরের ম্যাগনেটিক ফিল্ডের স্পিডটা নিতে হবে, অর পিএম ডিভাইডেড বাই ওমেগা। এই ওমেগাটা হচ্ছে রটরের স্পিড, ঠিক আছে। আর ওমেগাটা আমরা জানি, ওমেগা হচ্ছে 2 পাই এফ। নর্মালি আমরা মনে রাখি, বাট এখানে যেহেতু মোটরের হচ্ছে ফ্রিকোয়েন্সি বলে কিছু নাই, এটা হচ্ছে মোটরের স্পিডটা নিয়ে আমরা কাজ করি আর কি, ঠিক আছে। 2 পাই এন বা 2 পাই এন এস। তো আচ্ছা, এটা যাচ্ছি আমরা, পরে আসতেছি আরো। এখানে আবারও লস গুলোকে হচ্ছে একটু ক্যাটাগরাইজ করে দিছে। লস গুলার নাম, এগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের ম্যাথ করার সময়, ঠিক আছে। এগুলো একটু খেয়াল রাখবো। তো মোটর আমরা স্টেটরে ইনপুট দিই, সেটা হচ্ছে পি1। ওখান থেকে কি স্টোরে কপার আর আয়রন লস হয় স্টেটরে, আর বাকিটা কোথায় চলে যায়? রোটরের ভিতর চলে যায় ভায়া এয়ার গ্যাপ। স্টেটর আর রোটর কিন্তু ফিজিক্যালি কানেক্টেড না, ওদের মাঝখানে গ্যাপ থাকে। তারপরে সেই রোটরের ইনপুট থেকে কিছু রোটরের কপার লস হয়, কিছুকে আমরা বলি মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড। তাহলে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ যদি আমাকে কখনো বের করতে বলে, তখন আমরা কি করব? রোটরের ইনপুট মাইনাস রোটরের কপার লস। তারপর সেই মেকানিক্যাল পাওয়ার থেকে যদি আমরা রোটরের আউটপুট, রোটরের আউটপুটটাই মোটরের আউটপুট, তাহলে আউটপুট বের করতে হলে আমরা হচ্ছে পিএম মেকানিক্যাল পাওয়ার নিব, মাইনাস ওখান থেকে ওয়াইন্ডেজের যে ফ্রিকশন আর ওয়াইন্ডেজকে একসাথে পিডব্লিউ হিসেবে লিখে আর কি, সেটা হচ্ছে আমরা সাবট্রাক্ট করে দিলে আউটপুট পাওয়ারটা পেয়ে যাব। এখন আমাদের নর্মালি হচ্ছে ডাইরেক্ট না গিয়ে উল্টা যাওয়া লাগে, সেটা হচ্ছে আহ আমরা মাঝে মধ্যে দেখি যে আমাদের আউটপুট পাওয়ার, এটা আমরা ম্যাথস এর সময় দেখাবো, আমাদের মোটরের নর্মালি ইনপুট পাওয়ার কখনো দেওয়া থাকে না। ঠিক আছে, ইনপুট তো আসলে ও কতটুকু ইলেকট্রিসিটি ড্র করতেছে, ঠিক আছে। মোটরের আউটপুট পাওয়ারটা নর্মালি প্রোভাইড করে দেয় আর কি। তো আমাদের এটা এইদিকে না গিয়ে আমাদের হয়তো নিচের থেকে উপরে ওয়ার্ক আপ করা লাগবে আর কি, ঠিক আছে, ক্যালকুলেশন করা লাগবে। আচ্ছা, আর এটা হচ্ছে একটা মোটরের ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। মোটরের যেটা বাইরের লেয়ারটা দেখি আমরা, ঠিক আছে, ওটা হচ্ছে আমাদের স্টেটরটা, ওর মধ্যে ম্যাগনেটিক কোর থাকে। আর এই যে যেটা রোটেটিং পার্ট, ঠিক আছে, রোটরটা, এটা দিয়ে আমরা দেখবো যে অনেক সময় ছোট ছোট মোটরে খালি এটাই থাকে, ওই আউটার লেয়ারটা থাকে না। ওগুলাতে ছোট ছোট পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করে স্টেটর হিসেবে। তো ওইটার হিসাব আলাদা। যাই হোক, রোটরটা হচ্ছে আমাদের যেটা রোটেটিং পার্ট। রোটরের সাথে এই যে লম্বা একটা ডান্ডা লাগা আছে, যে এখানে হচ্ছে ধরেন আমরা যদি এটা সিলিং ফ্যান হয়, সিলিং ফ্যানের পাখাটা হচ্ছে এটার সাথে এভাবে কানেক্ট করে দেওয়া হয় আর কি, ঠিক আছে। আর এই যে এই বড় যে ডান্ডাটা, এটাকে আমরা বলি শ্যাফট। এই শ্যাফটের সাথে আমরা অন্য কোনো রোটেটিং মেশিন, ঠিক আছে, পাম্প বা অন্য কিছু কানেক্ট করে দিই আর কি। আচ্ছা, তাহলে আমরা গ্রস টর্কের উপর একটা ফর্মুলা দেখছিলাম। গ্রস টর্ক ছিল হচ্ছে পি2 ডিভাইডেড বাই ওমেগা এস, আর একটা হচ্ছে পিএম ডিভাইডেড বাই ওমেগা, ঠিক আছে। আর গ্রস টর্ককে আমরা ইনডিউস টর্কও বলি। দেন আমাদের শ্যাফট টর্ক, শ্যাফট টর্কটা আমরা বলছি এটা আউটপুট পাওয়ারের সাথে রিলেটেড, তাহলে শ্যাফট টর্ক হচ্ছে পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই ওমেগা। আচ্ছা, এখন হচ্ছে ওই যে আমাদের এই কাহিনী তো অনেকবার বলা হয়ে গেছে, যে আমাদের যদি ফর্মুলা গুলাতে দেখি 69, তার মানে এগুলো হচ্ছে আরপিএস এর জন্য। আর যদি 60 থাকে, মানে 60 দিয়ে যদি ভাগ দিই, তাহলে সেটা হচ্ছে আরপিএম এ যদি প্রোভাইড করে দেয় আর কি, ঠিক আছে। এগুলো হচ্ছে আরপিএম।
আরপিএম মানে আমার ফর্মুলা যদি, এই সরি ফর্মুলা না, আমার স্পিডটা যদি আরপিএম এ দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা এইভাবে কাজ করবো আর কি, ঠিক আছে। কারেন্ট নাই, কারেন্টের প্রবলেমটা আমিও ফেস করছি, আমি হচ্ছে আজকে ক্লাস নিতেই পারবো না। আচ্ছা, এটা একটু দেখি। এই পাওয়ারের ইকুয়েশন গুলো মানে এগুলা তো আমি বলে যাব এখন, ঠিক আছে, আপনারা যখন এটা পড়বেন বা দেখবেন, আহ, এই ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা মাস্ট এঁকে তারপরে পড়লে এটা বুঝতে সুবিধা হবে আর কি, ঠিক আছে। এই ডায়াগ্রামটা এঁকে করতে গেলে তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে, নাহলে আমি বলে গেলে এটা বুঝে একটু ডিফিকাল্ট। আচ্ছা, তাহলে আমাদের স্টেটরের ইনপুট সেটা হচ্ছে P1, সেই জিনিসটা কি হচ্ছে স্টেটরের আউটপুট, আর কিছু হচ্ছে স্টেটরের লসেস। লসের মধ্যে আমাদের আয়রন লস আছে, কিছু হচ্ছে কপার লস। তারপরে আমাদের রটরের যে ইনপুট, রটরের ইনপুটটা আসলে হচ্ছে স্টেটরের আউটপুট থেকে। তারপরে রটরের গ্রস আউটপুট, সেটা হচ্ছে কি করতে হয়, রটরের কপার লসটা বাদ দিতে হয়, ঠিক আছে। ডায়াগ্রামটা দেখেন, ওগুলো সিরিয়ালি লেখা আছে, ওটা দিয়ে মনে রাখা ইজিয়ার, এই ফর্মুলা দিয়ে মনে রাখার থেকে আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে গ্রস টর্কের এই ফর্মুলাটা দেখছি, গ্রস টর্ক হচ্ছে P2 ডিভাইডেড বাই ওমেগা এস, ঠিক আছে। 2 পাই সহ এই ফর্মুলা আপনারা পারেন, ঠিক আছে, 2 পাই দিয়ে মনে রাখা একটু কষ্ট হবে। তারপরে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, এগুলা ফর্মুলা গুলো ওই পাওয়ারের ডায়াগ্রাম দেখে বোঝা যায়, সেটা হচ্ছে আমাদের যে রটর কপার লস আছে, রটর কপার লসটা এস ইন্টু P2, আর রটরের যে গ্রস আউটপুট আছে সেটা হচ্ছে 1 - s ইন্টু P2। আমরা একটু ডায়াগ্রামটাতে যাই। এই ডায়াগ্রাম তো মোটামুটি বোঝা যায় যে একটা থেকে লস গুলো বাদ দিলে আমরা পরেরটা পাবো। এগুলা মোটামুটি ঝামেলা হওয়ার কথা না যদি আপনি ডায়াগ্রামটা ঠিক মতো মনে রাখেন আর কি। বাট দুইটা একটু ঝামেলার জিনিস আছে, সেটা হচ্ছে এটা ওরা ডেরাইভ করছে বই, একটু পড়লেই হচ্ছে ডেরিভেশনটাও বুঝবেন, কঠিন না। এই রটর কপার লস যেটা, ঠিক আছে, এটা তো আমরা হচ্ছে কি করতে পারি, আমরা রটর কপার লস ওই, এটা তো আছেই 3i² × r, বাট আমরা s × P2, যদি আমাকে P2 ডাইরেক্টলি প্রোভাইড করে দেয় তাহলে আমরা রটর কপার লসটা পাবো। সিমিলারলি মেকানিক্যাল টর্ক যেটা, ঠিক আছে, পিএম, এই পিএমটা আমরা কিভাবে বের করতাম, পিএম ছিল P2 মাইনাস রটর কপার লস। P2টা তো আমরা বলে দিলাম s × P2, সরি, P2 তো P2, রটর কপার লস হচ্ছে s × P2, তাহলে এখান থেকে P2 কমন নিলে 1 - s × P2। এই দুইটা একটু এক্সট্রা ফর্মুলা, যেটা ডায়াগ্রাম থেকে দেখে হয়তো আমরা ডাইরেক্টলি পাবো না। রটর কপার লসের ফর্মুলা আর হচ্ছে মেকানিক্যাল পার্ট, এখন কখন লাগবে এটা ডিপেন্ড করে আমাদেরকে কি ইনফরমেশন প্রোভাইড করা আছে আর কি, সেটার উপর, ঠিক আছে। তো এই দুইটা একটু আমরা খুব ভালো করে খেয়াল করব, যে আমাদের রটর কপার লস ইকুয়াল টু s × P2, আর রটরের যে গ্রস আউটপুটটা মেকানিক্যাল পাওয়ার সেটা হচ্ছে 1 - s × P2, ঠিক আছে। এই দুটো হচ্ছে আমাদের একটু আউট অফ দা বক্স আর কি। এগুলা আপনারা দেখবেন কিছু এক্সাম্পল, এইটা, এইটা, ঠিক আছে, এই দুইটা একটু দেখেন, এটার সিমিলার এগুলার মতো একটা প্রবলেম হচ্ছে আমাদের এখানে দেওয়া। আমরা একটু এটা ক্লিয়ার করি, সেভ হয় নাই। আচ্ছা, এটা একটু ক্লিয়ার করি। আহ এই যে নাম্বার 7টা, ঠিক আছে। তো আমাদের এখন যে নন ফর্মুলা গুলো ওটা দিয়ে আমরা একটু ট্রাই করবো আর কি এটা।
আচ্ছা দেখেন, প্রথম কোশ্চেনে দিছে হচ্ছে রটর কপার লস আর কি। আচ্ছা দেখি আমরা কি করতে পারি। 6 পোল 3 ফেজ 50 হার্জ ইন্ডাকশন মোটর, এগুলার ইনফরমেশন তো হচ্ছে নরমালি এনএস বের করার জন্য দিয়ে দেয় আর কি। রানিং এট এ স্পিড অফ 960 আরপিএম, এটা হচ্ছে রটরের স্পিড, এন দিয়ে লিখি। ইনপুট পাওয়ার হচ্ছে 40,000 কিলোওয়াট, পাওয়ার ইনটা হচ্ছে P1। স্টেটর কপার লসেস বলছে 1200। আর রোটেশনাল লস যেটা, এটা আমরা বলছি যে ফ্রিকশন এন্ড ওয়াইন্ডেজ কে একসাথে রোটেশনাল লস বলা হয়, ঠিক আছে। আর এটা একটা জিনিস আমার ঠিক মনে নেই, ফ্রিকশন হচ্ছে প্রবাবলি একটা স্টেশনারি পার্টের সাথে একটা মুভিং পার্টের হচ্ছে যে লসটা যে কারণে হয় আর কি। মানে ধরেন আমরা যদি একটা গাড়ি বা রিক্সা চালাই, তখন তো ওটা মাটির সাথে ঘষা খায়, তো মাটি তো নিজে মুভিং না, ঠিক আছে। ওইটাকে হচ্ছে আমরা ফ্রিকশন বলি। আর উইন্ডেজ হচ্ছে দুইটা মুভিং পার্ট, ঠিক আছে। আচ্ছা রোটেশনাল লসেস বলে দিছে, তো ফার্স্টে আমাকে বলছে রটর কপার লস কত সেটা একটু ক্যালকুলেট করতে। তো স্টেটর লস একসাথে বলা, ঠিক আছে, এটাতে স্টেটর কপার লস আয়রন লস দুটোটাই চলে আসবে। তো এখানে ইম্পর্টেন্ট জিনিস আর কি, যে আমরা এই জিনিসটা আমরা যদি ওই পাওয়ারের যে ডায়াগ্রামটা দেওয়া আছে ওটা যদি মাথায় না থাকে, তাহলে এটা দিয়ে কাজ করা একটু কঠিন, ঠিক আছে। ওটা একটু ভালো করে মাথায় ঢুকাই নিতে হবে আর কি। তো আমাদের রটরের যে ইনপুটটা P2, এটা যদি ওই ডায়াগ্রামে দেখেন সেটা হচ্ছে P1 মাইনাস স্টেটর লসেস। স্টেটরের কপার আয়রন লস একসাথে দেওয়া আছে আর কি। এটা হবে 40,000 মাইনাস 1200, তো এটা আসে 38,800। এখন রটর কপার লসের যেটা মনে রাখেন, রটর কপার লসের জন্য আমার দুইটা পন্থা আছে পরীক্ষার হলে, এটা যাতে মাথায় থাকে। একটা হচ্ছে 3I2 স্কোয়ার ইন্টু R2, যদি আমাকে ওরকম ইনফরমেশন প্রোভাইড করে দেয়। আরেকটা হচ্ছে এই যে লাস্টে দেখালাম, সেটা হচ্ছে S ইন্টু P2। এখন প্রোভাইডেড ইনফরমেশন থেকে আসলে এই সেকেন্ডটা S ইন্টু P2 টাই আমাদের জন্য ইজিয়ার আর কি। তাহলে রটর কপার লস ইকুয়াল টু S ইন্টু P2। এটা গিয়ে আবার একটা ঝামেলায় পড়লাম, আমাকে তখন এস টা বের করতে হবে। এস বের করতে হলে আমার লাগে NS মাইনাস N/NS। এখানে আবার একটা ঝামেলায় পড়লাম, আমাদের তো NS ও প্রোভাইড করে দেওয়া নেই, তাহলে আমাকে NS টাও ক্যালকুলেট করতে হবে। তাহলে NS হচ্ছে 120 × FS ডিভাইডেড বাই P, নাম্বার অফ পোল 6 দেওয়া। তাহলে এখান থেকে NS পেলাম হচ্ছে 1000। তাহলে 1000 মাইনাস 960 ডিভাইডেড বাই 1000। স্লিপের ভ্যালু আসলো 0.04। তাহলে এই 0.04 এর সাথে আমরা P2 যেটা 38,800, এটা মাল্টিপ্লাই করে দিলে আমাদের আসে হচ্ছে 1552। এগুলা পাওয়ার, ঠিক আছে, তো এটার ইউনিট ওয়াট হবে। এগুলা খেয়াল রাখেন, এগুলো ভুল করেন অনেকে এখন। তারপরে গ্রস মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড। আচ্ছা, গ্রস মেকানিক্যাল পাওয়ার, পাওয়ার চাইছে পাওয়ার, ঠিক আছে। গ্রস শুনলেই দেখা যায় অনেকে গ্রস টর্ক ভাইবা বসে থাকে। গ্রস মেকানিক্যাল পাওয়ারটা হচ্ছে পিএম। আচ্ছা, পিএম আমরা যদি ক্যালকুলেট করি এটা ইজি। পিএম হচ্ছে P2, ডায়াগ্রামে দেখেন, মাইনাস রটর কপার লস। তো P2 কত? P2 হচ্ছে 38,800 মাইনাস রটর কপার লস মাত্র বের করলাম, এটা আসে 37,248 ওয়াটস। এখন আমার কি করতে হবে, গ্রস টর্ক। গ্রস টর্কটা আমরা বলছি এটা পিএম এর সাথে রিলেটেড।
আর টর্কের ইউজুয়াল যেটা ফর্মুলা, এটা হচ্ছে পাওয়ারটা নিব ডিভাইডেড বাই ওমেগা। 37,248, ওমেগা হচ্ছে 2 পাই ইন্টু এন, মানে এখানে 960। তো এটা তো আরপিএম এ দেওয়া, ওকে। আরপিএম এ দিলে আবার সেটাকে 60 দিয়ে ভাগ দেওয়া লাগে। এটা আসে 370.51। টর্কের ইউনিট হচ্ছে নিউটন মিটার। আচ্ছা, তারপরে কি বলছে, মেকানিক্যাল পাওয়ার আউটপুট। মেকানিক্যাল পাওয়ার আউটপুট হচ্ছে আমাদের আউটপুট পাওয়ার। আউটপুট পাওয়ারটা কি করতে হয়, পিএম থেকে হচ্ছে আমাদের এই রোটেশনাল লসেস বাদ দিতে হয়, যেটা আমরা ফ্রিকশন এন্ড ওয়াইন্ডেজ বলি আর কি। তাহলে পিএম কত পেলাম আমরা, 37,248 মাইনাস ফ্রিকশন এন্ড উইন্ডেজ কত, 600। এটা আসে 36,648 ওয়াট। লাস্টে বলছে নেট টর্ক। আচ্ছা, নেট টর্ক নামটা হয়তো ডাইরেক্টলি ফেস করেন নাই। নেট টর্ক মানে হচ্ছে লোড টর্ক। ঠিক আছে, এই নামগুলো খেয়াল রেখেন, এগুলো পরীক্ষায় নাম চেঞ্জ করেও আপনাদের কনফিউজ করা যায়। ঠিক আছে, সেগুলো একটু খেয়াল রেখেন। এটাকে নেট টর্ক, লোড টর্ক, শ্যাফট টর্ক সবই বলে। আর আমরা তো লোড টর্ক অথবা নেট টর্ক বলছি, যেটা আউটপুট পাওয়ারের সাথে রিলেটেড। দেখেন ফর্মুলা কিন্তু একই, এই টর্কেরও ফর্মুলা যেমন পাওয়ার বাই ওমেগা, এটারও কিন্তু পাওয়ার বাই ওমেগা। কিন্তু গ্রস টর্কটা হচ্ছে মেকানিক্যাল পাওয়ারের উপর ডিপেন্ডেন্ট, আর লোড টর্কটা হচ্ছে মেকানিক্যাল আউটপুট পাওয়ারের সাথে ডিপেন্ডেন্ট। তাহলে এটা আসে 36,648 ডিভাইডেড বাই 2 পাই ইন্টু 960/60। এখানে দেখা যায় যে আমাদের ইয়াটা 364.54 নিউটন মিটার। তার মানে আমাদের অ্যাকচুয়ালি মোটরে আমাদের পাওয়া উচিত ছিল 370.51, এতটুকু টর্ক আমরা পাইতাম আর কি। বাট ফ্রিকশন এন্ড উইন্ডেজ অথবা যখন মোটর ঘুরতেছে তখন সেটা রোটেশনাল লসেস এর কারণে আমরা ওই টর্কটা পাই না, আমরা একটু কম পাই। আচ্ছা, এতটুকু কার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা। আচ্ছা, উইথ দ্যাট আমাদের ইন্ডাকশন মোটর শেষ। এই দুইটা তো আপনাদের অ্যাসাইনমেন্ট ছিল। কম্পারেটর সার্কিটটা, এটা হচ্ছে আমাদের নট ইন সিলেবাস। আমি হচ্ছে ড্রাইভে ওটা আপডেট করে দিয়েছি নট ইন সিলেবাস লিখে। ঠিক আছে, এটা কারো পড়া লাগবে না আর কি। আর কেউ জানার জন্য করতে চাইলে সেটা তো ওপেন। এটা আপনারা যারা পালস টেকনিক নিছেন, আই থিংক মোস্ট অফ ইউ নিছেন, ওখানেই পড়াইছে, চলে আসছে। ওকে, আমরা চ্যাপ্টার 2 হিসাবে, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাগনেটিক টেপ রেকর্ডার। আচ্ছা, এটার নামটা খুব কমপ্লেক্স, ঠিক আছে। তো এটা আসলে সোজা কথা হচ্ছে ক্যাসেট। ঠিক আছে, এটা হচ্ছে সিডি। আর এইটার ক্যাসেটটা হচ্ছে উম, আমরা একটু দেখবো এটা অ্যাকচুয়ালি কোন সিডি গুলা। তো এগুলা হচ্ছে পুরান দিনে যেগুলো ওই অডিও টাইপের কিছু সিডি ছিল আর কি। ঠিক আছে, হ্যাঁ, এটা এখন পাবো কিভাবে? আচ্ছা, অসুবিধা নেই, আমি এখানেই দেখি। তো এখানে কার জানি ইয়া হইতেছে। তো
ওই সিডি গুলার অপারেটিং প্রিন্সিপাল আর কি, ঠিক আছে। তো এটা আপনারা এমনিতে অ্যাকচুয়াল অপারেটিং প্রিন্সিপাল সবাই খালি নেটে প্রবলেম আছে। তো অ্যাকচুয়াল অপারেটিং প্রিন্সিপালটা এটা আমাদের খুব একটা কনসার্নের না, ঠিক আছে, আমরা ওটা একটু দেখবো তারপরে, ঠিক আছে। এটা এইভাবে বোঝানোর থেকে আপনার একটা ভিডিও দেখতে সুবিধা হবে আর কি। একটা ভিডিও লিংক দিয়ে দিব, ওখান থেকে দেখে নিন। The working principle of magnetic tape recorder basically the shows tape record working principle or tape recording method আর কি। যে আমরা এখানে একটা সিগন্যাল ইনপুট দিই, এখান থেকে আমাদের একটা সিগন্যাল আউটপুট হিসেবে চলে যায়। আমাদের এখানে একটা রিপ্রোডিউস হেড থাকে, আরেকটা হেডও থাকে, ওটা আমার কই আছে কে জানে, একটা রেকর্ডিং হেড থাকে, যাই হোক। The magnetic tape is moved at a constant speed under the influence of a magnetic field. আমাদের এই টেপটা নড়তে থাকে। আপনার ওই পুরান দিনের ক্যাসেট গুলো যদি দেখে থাকেন, দেখবেন যে ভিতরে কি কি জিনিস একটা ঘুরে, এরকম গোল একটা জিনিস আছে, ঠিক আছে, এটা ঘুরতো আন্ডার দি ইনফ্লুয়েন্স অফ এ কনসেন্ট্রেটেড ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ডটা আমাদের উপরে যে রেকর্ডিং হেডটা, এই রেকর্ডিং হেডটা ওরা দেখায় নেই, যে রেকর্ডিং হেডটা প্রডিউস করে। তারপর আমরা রেকর্ডিং হেড ইজ সাপ্লাইড উইথ অ্যান ইনপুট সিগন্যাল ফ্রিকোয়েন্সি কারেন্ট। তার মানে সোজা কথা হইলো, আমাদের একটা রেকর্ডিং হেড থাকে, ওর নাম দি আরএইচ। রেকর্ডিং হেডে আমরা হচ্ছে একটা এসি সাপ্লাই দিব। এসি সাপ্লাই দিলে রেকর্ডিং হেডটা একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে, ঠিক আছে। When the input signals are supplied to the recording head, a strong alternating magnetic field will be created. The magnetic tape is moved past and gently pressed against the fine gap of the recording head. So the tape will be magnetized in accordance with the magnitude of the magnetic field. তো আমাদের এই টেপটা ম্যাগনেটাইজ হয়ে যাচ্ছে। এখন টেপটা কতটুকু ম্যাগনেটাইজ করবে বা আহ, কত প্রেসারে ম্যাগনেটাইজ করবে, এটা হচ্ছে আমাদের ওই সাউন্ডের ইয়ার উপর ডিপেন্ড করে আর কি, ঠিক আছে। Thus we have a length of magnetized tape that has been magnetized to different densities depending on the flux variations at the air gap. তো এটা আমাদের ওই যে ইনপুট যে সিগন্যাল গুলো দিচ্ছে, ইনপুট যে কারেন্টটা দিতেছে সোজা কথায়, সেই কারেন্টের উপর ডিপেন্ড করে আর কি। এটা হলো প্রথমের রেকর্ডিং পার্ট আর কি, ঠিক আছে। রেকর্ডিং পার্টটা মানে হচ্ছে যারা সিডি বানায়, ম্যানুফ্যাকচারাররা, ওরা কিভাবে কাজ করে আর কি। রিপ্রোডাকশন প্রসেস এটা হচ্ছে যখন আমরা প্লেব্যাক করি, প্লেব্যাক, আমরা যখন প্লে করি মানে সাউন্ডটা বাজাই আর কি, ঠিক আছে। The tape on which the magnetic recording is done will be run passed over a head called the playback head. এই প্লেব্যাক হেডের মধ্যে ওটাকে আবার ঘোরানো হবে। This is done at the same speed with which the recording was done. তার মানে আমরা এখানে যে টেপের স্পিড ছিল, সেই সেম স্পিডে আমরা এই রেকর্ডিংটা করব, ঠিক আছে। যাই হোক, as the tape is magnetized, its field variations will induce voltages according to the playback head. তো ওই টেপটা ম্যাগনেটাইজ হইলে ওখান থেকে ইনডিউস ভোল্টেজ হবে, ওইখান থেকে হচ্ছে আমরা একটা ভোল্টেজ জেনারেট করব, ওই ভোল্টেজ থেকে হচ্ছে আমরা সিগন্যালটা রিপ্রোডিউস করব। তাহলে সোজা কথায় বললে, আমাদের প্রথমে হচ্ছে একটা রেকর্ডিং হেড থাকে। রেকর্ডিং হেডটাতে আমরা একটা এসি সিগন্যাল দিই, এসি কারেন্ট যেটা বাসা বাড়িতে যায়, ঠিক আছে। এসি সিগন্যাল দিলে ওই ও একটা টেপ ঘুরায়। মানে টেপটা হচ্ছে মানে ম্যাগনেটিক ফিল্ড, এসি এসি সিগন্যাল থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড হয়, একেবারে বাদ দিয়ে দিলাম। এসি সিগন্যাল থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়, ঠিক আছে। এটা তো সিম্পল, যেটা আমাদের, এটা কি ল জানি ছিল, ফ্যারাডেস ল, না এটা ফ্যারাডেস ল না, যাক এটা হচ্ছে ফ্লেমিং এর যে বাম হাতের সূত্রটা, লেফট হ্যান্ড রুল। এখানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হচ্ছে, এই ম্যাগনেটিক ফিল্ডটা আমরা এই টেপের মধ্যে কোনো এক রকম ভাবে হচ্ছে সেভ করে রাখতে পারি আর কি, ঠিক আছে। তো এখানে আমাদের সিডিটা প্রডিউস হলো, মানে টেপের মধ্যে ওই ম্যাগনেটিক ফিল্ডের কিছু ক্যারেক্টারিস্টিক থাকলো। তারপরে এই টেপটা নিব, এই টেপটা নিয়ে আমরা এবার হচ্ছে একটা রিপ্রোডিউসিং হেডে নিব। এই রিপ্রোডিউসিং হেডে কি হবে, এই রিপ্রোডিউসিং হেডে ট্যাপ ঘুরাইলে ও হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে, যেটা আমাদের এই অরিজিনাল ম্যাগনেটিক ফিল্ডের মতো। ওই ম্যাগনেটিক ফিল্ড থেকে ফ্যারাডেজ ল অনুযায়ী আমরা হচ্ছে একটা ইনডিউস ভোল্টেজ পাবো।
ওই ইনডিউস ভোল্টেজ থেকে আমরা একটা কারেন্ট প্রডিউস করব। তাহলে দেখেন এই যে প্রথমে যে কারেন্টটা ছিল, ওই কারেন্টটাকে আমরা আবার এখানে জেনারেট করতেছি আর কি। এইভাবে হচ্ছে সাউন্ড রেকর্ডিং করা হয়। যাই হোক, মেকানিজমটা একটু করে নিয়েন, এটা খুব আহামরি কিছু না। আর এই চ্যাপ্টারটা আসলে সোজা, ঠিক আছে, এটার ম্যাথও খুব কঠিন না আর কি, ঠিক আছে। এটা একটু দেখি। If the gap of a tape recorder is 6.25 micrometer, determine the speed of the tape recorder. So to have a satisfactory frequency response at 50 kilohertz. ওরা বলতেছে recorded wavelength must be greater than 2.5 times the gap of the recorder. আচ্ছা, এটা এই পুরো চ্যাপ্টারের অঙ্ক হচ্ছে v equal to f lambda। যাই হোক, এটা বলে দিলাম প্রথমে, তার কিছুই নাই। আচ্ছা, আমরা একটু দেখি তো। ওরা বলতেছে যে রেকর্ডেড ওয়েভলেংথ, এই লাইনটা আপনাদের ঠিক মতো পড়া লাগবে, এটা মুখস্থ করে ফেললে হবে না। Recorded wavelength must be greater than 2.5 times the gap of the recorder. তাহলে আমাদের ওয়েভলেংথ কত হবে? আমাদের ওয়েভলেংথ হবে 2.5 ইনটু 6.25, ঠিক আছে, মাইক্রোমিটার। মাইক্রোর ইয়ে কনভার্সনটা মনে রাখেন, মাইক্রো হচ্ছে 10⁻⁻6। সবগুলো আমরা এসআই ইউনিটে নিব। তাহলে এখানে আমরা ওয়েভলেংথ পাইলাম। ওরা বলছে স্পিড অফ দা টেপ রেকর্ডার, আর এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া 50 কিলোহার্টজ। তো 50 কিলোহার্টজ থেকে 50,000 হার্টজ বানাইছে, তারপরে ভি ইকুয়াল টু এফ ল্যামডা করে এই টেপ রেকর্ডারের স্পিড বের করে নিছে, ঠিক আছে। বেশি সোজা। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 1টা করি। গ্যাপ বলে দিচ্ছে 9.25, এখানেও স্পিড বের করতে বলছে, ওয়েভলেংথ বলছে 5.5 টাইমস। তাহলে এটা করি। ওয়েভলেংথ হচ্ছে 5.5 ইনটু 9.25 ইনটু 10⁻⁻6। এটা হচ্ছে 5.0875 ইন্টু 10⁻⁻5 মিটার। ফ্রিকোয়েন্সি বলা হচ্ছে 50 কিলোহার্টজ, তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে 50,000। স্পিড চাইছে ভি ইকুয়াল টু এফ ল্যামডা, 50,000 ইন্টু 5.0875 ইন্টু 10⁻⁻5। এটা একটু করে দেয়, এখানে তো আমার answer অনেক কম আসছে আগেরটার সাথে মিলায়। যাই হোক, এটা হচ্ছে 2.54 মিটার পার সেকেন্ড। নাম্বার ওয়ান। নাম্বার টু তে দেখেন স্পিড দেওয়া, ফ্রিকোয়েন্সি চাইছে, আর মিনিমাম ওয়েভলেংথ তো বলে দিচ্ছেন। এটা তো আরো সোজা। ইকুয়াল টু এফ ল্যামডা, ফ্রিকোয়েন্সি হচ্ছে ভি বাই ল্যামডা, 78125। ল্যামডা হচ্ছে 15.625 ইন্টু 10⁻⁻6। আচ্ছা, এটা আবার অনেক বেশি আসছে। 3, 6, 9, 5 ইন্টু 10⁻⁹ এটা একটা ছোট চ্যাপ্টার, খুব একটা কিছু করার নাই। তো এইটা যেটা আমাদের ফার্স্ট যে পিডিএফটা, ওখানে হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 এখানে, আর চ্যাপ্টার 3টা আছে, ঠিক আছে। মাঝের যে কম্পারেটর সার্কিট ওটা নাই। Okay, আমাদের আরেকটা পিডিএফ আছে, দেখি ওটা আমি সেভ করে রাখছি নাকি। আচ্ছা, এটা পুরাটাই আছে। এটার মধ্যে হচ্ছে আমাদের রিমেইনিং 5টা চ্যাপ্টার। আচ্ছা, ইয়ারটাতে কি কোনো কোয়েশ্চেন আছে? টেপ রেকর্ডারের ইয়াটাতে, ট্যাপ রেকর্ডার, টেপ কেন বলবো? আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমাদের 2টা চ্যাপ্টার গেল। আর বাকি 5টা চ্যাপ্টার হচ্ছে এই ট্রান্সডিউসার এরিয়াতে আর কি। ট্রান্সডিউসারটা আমরা যখন হচ্ছে মিডের আগে ইনস্ট্রুমেন্টেশন এমপ্লিফায়ার পড়াইছিলাম, তখন হচ্ছে বলছিলাম ট্রান্সডিউসার হচ্ছে একটা ফর্ম অফ এনার্জি থেকে
আরেকটা ফর্ম অফ এনার্জিতে কনভার্ট করে আর কি, ঠিক আছে। এটার কাজ হচ্ছে কনভার্স ফ্রম ওয়ান ফর্ম অফ এনার্জি টু অ্যানাদার। তো ওই হিসাবে যেহেতু একটা ফর্ম থেকে একটা ফর্মে নিচ্ছে, আমাদের জেনারেটরটা হচ্ছে একটা ট্রান্সডিউসার, ঠিক আছে। জেনারেটর কি করে? জেনারেটর হচ্ছে মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল এনে। আমাদের মোটরটাও একটা ট্রান্সডিউসার। মোটর কি করে? মোটর করে ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল এনে। ওকে। তো এগুলো আমাদের ট্রান্সডিউসার। ট্রান্সডিউসার কি এক রকমের এনার্জি থেকে সে অন্য রকমের এনার্জিতে হচ্ছে কনভার্ট করে আর কি। এরকম যে ডিভাইস গুলো আছে। আচ্ছা, এখানে বলছে ডেফিনেশনটা, এ ট্রান্সডিউসার ইজ এ ডিভাইস হুইচ ট্রান্সফর্মস। ও আচ্ছা, না আমি বলছি এই দুইটা না। হ্যাঁ, ওয়ান ফর্ম অফ এনার্জি থেকে অ্যানাদার, একটু বুঝতে হবে জিনিসটা কি, ঠিক আছে। সেটা হচ্ছে নন ইলেকট্রিক্যাল ফিজিক্যাল কোয়ান্টিটি। এটা এটা আমি ভুল করছি। নন ইলেকট্রিক্যাল ফিজিক্যাল কোয়ান্টিটিকে ওরা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল সিগনালে কনভার্ট করবে, ঠিক আছে। তো ওই হিসাবে আমাদের জেনারেটরটা ঠিক আছে। জেনারেটরটা হচ্ছে আমাদের একটা মেকানিক্যাল এনার্জিকে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিতে নিচ্ছে, মানে নন ইলেকট্রিক্যাল। এটা এটা থেকে হচ্ছে ইলেকট্রিক্যাল একটা সিগন্যাল প্রডিউস করতেছে। বাট মোটরেরটা ভুল, মোটরেরটা ট্রান্সডিউসার হচ্ছে না আর কি, অ্যাকর্ডিং টু দিস ডেফিনেশন। সো ট্রান্সডিউসার হচ্ছে নন ইলেকট্রিক্যাল থেকে ইলেকট্রিক্যালে কনভার্ট করবে। সো ওরা কি আমাদের একটা ফিজিক্যাল কোয়ান্টিটি নেয়, সেটাকে হচ্ছে একটা প্রপোর্শনাল ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে কনভার্ট করে। তো ট্রান্সডিউসার কি করতেছে একটু দেখেন, যে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি নিচ্ছে, ধরেন হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার সেন্স করার জন্য একটা সেন্সিং এলিমেন্ট লাগে, ঠিক আছে। এটা আমরা থার্মিস্টর দিয়েও সেন্স করতে পারি। পোস্ট টেম্পারেচারটা সেন্স করে টেম্পারেচার একটা মান নেই, সেটা একটা ট্রান্সডিউসারের ভিতরে ঢুকায় দেয়। ঢুকায় দিলে আমরা একটা ইলেকট্রিক্যাল আউটপুট পাই। এখন মানে ট্রান্সডিউসারের সুবিধা কি, মানে আমরা টেম্পারেচারের চেঞ্জটা তো অনেক অল্প হয়। ধরেন টেম্পারেচার হচ্ছে ধরেন 1 ডিগ্রি সেলসিয়াস থেকে 5 ডিগ্রি সেলসিয়াসে গেল, এটা ধরেন আমাদের সেন্সিং এলিমেন্ট খুব একটা ভালো ডিটেক্ট করতে পারতেছে না। এই জন্য এটাকে একটা ট্রান্সডিউসারের মধ্যে দিয়ে দিয়ে এখানে একটা ইলেকট্রিক্যাল এনার্জি আউটপুট দিচ্ছে। ধরেন 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা হয়তো পাচ্ছি 5 এম্পিয়ার, 5 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা পাচ্ছি হয়তো 25 এম্পিয়ার। বাট এই ফিজিক্যাল কোয়ান্টিটির সাথে এইটা হচ্ছে সমানুপাতিক হইতে হবে। মানে ফিজিক্যাল কোয়ান্টিটিটা যদি বাড়ে, তাহলে আমাদের ইলেকট্রিক্যাল আউটপুটটাও বাড়া লাগবে। তাহলে আমাদের এই ট্রান্সডিউসার দিয়ে আমাদের মেইন কাজ কি থাকে, আমরা টেম্পারেচারটা ডাইরেক্টলি হয়তো মাপতে পারতেছি না বা সেন্স করতে পারতেছি না, তো ওটাকে একটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে আমরা প্রপারলি যাতে মাপতে পারি। তো এখানে ট্রান্সডিউসার কন্টেইনস টু পার্টস, such as the sensing element and transconduction element. সেন্সিং এলিমেন্ট বলতে আসলে হচ্ছে আমাদের সেন্সর, which is producing measurable response to change in physical conditions. আচ্ছা, the transconduction element converts the sensor output to suitable electrical form. এই সেন্সর থেকে যে আউটপুটটা থাকে এটা হচ্ছে নন ইলেকট্রিক্যাল হয়। নন ইলেকট্রিক্যাল এটাকে হচ্ছে একটা সুটেবল ইলেকট্রিক্যাল ফরম্যাটে কনভার্ট করে দিই আর কি আমরা ট্রান্সডিউসার দিয়ে। আচ্ছা, এখানে কিছু কোয়েশ্চেন আছে, আপনারা জিজ্ঞেস করেন বারবার পরীক্ষায় কি আসলো। তো দিস আর দ্য কোয়েশ্চেন, ওটার উপরে যেটা পড়েছে সেটা রিলেটেড আর কি। ইলেকশন ক্রাইটেরিয়া অফ ট্রান্সডিউসার, যে আমরা ট্রান্সডিউসার কি বুঝে হচ্ছে সিলেক্ট করব। আচ্ছা, না আমাদের টাইম আছে, পরে নিব না এটা। আচ্ছা, the transducers are many times selected on the basis of operating principles, ঠিক আছে। আমরা এই পরের চ্যাপ্টারে হচ্ছে এটা দেখবো, অপটো ইলেকট্রনিক ট্রান্সডিউসার কিভাবে কাজ করে সেটা দেখবো আর কি। এক একজনের এক এক রকম অপারেটিং প্রিন্সিপাল থাকে।
রেজিস্টিভ আছে, ইন্ডাকটিভ আছে, ক্যাপাসিটিভ আছে, পিজো ইলেকট্রিক আছে। পিজো ইলেকট্রিক তো বোধহয় আছে আপনাদের। সেন্সিটিভ, the transducer must be sensitive enough to produce detectable output। আমরা যে আউটপুটটা পাচ্ছি এটা ডিটেক্ট করার মতো হতে হবে। ঠিক আছে, ধরেন আমার ইনপুটের টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে বা ট্রান্সডিউসারে কোনো একটা আউটপুট পাচ্ছি না, এটা হলো সমস্যা। Operating range, the transducer should maintain the range requirement and have a good resolution। গুড রেজলিউশন, রেজলিউশন বলতে ওর কত ছোট ডিটেলস মাপতে পারে আর কি, ঠিক আছে, কত ছোট ভ্যালু মাপতে পারে। যেমন ধরেন কোন একটা ট্রান্সডিউসার যদি 0.01 মাপতে পারে, আরেকটা ধরেন 0.0001 মাপতে পারে, তাহলে এটা হচ্ছে বেটার রেজলিউশন। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা এখানে হাই অ্যাকুরেসি এনশিওর করতে হবে। The transducer should maintain the expected input output relationship। মানে হচ্ছে আমরা এখানে বলছিলাম যে ট্রান্সডিউসার নরমালি সমানুপাতিক হয়, এটা যাতে মেইনটেইন করে, মানে টেম্পারেচার একটা রেঞ্জের বাইরে চলে গেল তখন যাতে অসুবিধা না হয় আর কি। আর এনভায়রনমেন্টাল ক্যাপাবিলিটি, it should be assured that the transducer selected to work under specific environmental conditions। এখন হতে পারে আমাদের যে ট্রান্সডিউসারটা আছে ওটা হয়তো ঠান্ডা টেম্পারেচারে কাজ করে, তাহলে ওকে ওখানেই রাখতে হবে। আবার কিছু হতে পারে কত এটা গরমে কাজ করে। তারপরে হচ্ছে insensitive to unwanted signal, the transducer should be minimally sensitive to unwanted signals and highly sensitive to desired signals। মানে আশেপাশের কোনো সিগন্যাল যাতে এফেক্ট না করে আর কি, ঠিক আছে, no interference from outside signals। আর স্টেবিলিটি, ট্রান্সডিউসারটা স্টেবল হতে হবে। ওকে, আচ্ছা আমরা এতটুকু ইলেকশন ক্রাইটেরিয়া অফ, মানে উপরে যেটা পড়াইছে ওটা রিলেটেড কোশ্চেন আর কি, এক্সপ্লেইন দা ইলেকট্রিক ইলেকশন ক্রাইটেরিয়া অফ আ ট্রান্সডিউসার। আচ্ছা এতটুকু পর্যন্ত আমরা তাহলে রাখলাম। এই হ্যাঁ তোমরা খুব 12টা 15 কাছে 12টা 15-তে ঢুকবা।